আসসালামাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এইচএসসি ফাইন্যান্স সেকেন্ড পেপারের নতুন একটি অধ্যায় নিয়ে, এবং আজকের অধ্যায়ের নাম হচ্ছিল জীবন বীমা। তোমাদের ফাইন্যান্স সেকেন্ড পেপার দুটি পোর্শন, ব্যাংকিং এবং বীমা বা ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। এখন ইন্স্যুরেন্সের এটি হলো 2 নম্বর অধ্যায়। প্রথমে ছিল আমরা ইন্স্যুরেন্স সম্পর্কে আইডিয়া নিয়েছি, বাট এইবার আমরা পড়বো একটা পার্টিকুলার ইন্স্যুরেন্সের উপরে বা পার্টিকুলার সেগমেন্টের উপরে, এবং সেটা হচ্ছিল জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স। এখন এইটা তোমাদের এই ইন্স্যুরেন্স যে সেগমেন্টটা, এটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ দেখা যাচ্ছে এমন কোনো বছর নাই বা এমন কোনো টেস্ট পেপার নাই যেখানে, বা কোনো কলেজের প্রশ্ন নাই যেখানে একটা ফুল ফাইন্যান্স সেকেন্ড পেপারে প্রশ্ন হয়েছে কিন্তু এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন নেই। এবং এইটা যেহেতু এই সেগমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সো স্বাভাবিকভাবে এটা লাগবেই বা এখান থেকে প্রশ্ন আসবেই। অ্যান্ড কেন সবচেয়ে ইম্পর্টেন্ট? কারণ দেখো, তুমি আগামীতে নৌ বিমা করবা কি করবে না ডিপেন্ড করছে, তুমি কি কোনো ব্যবসায়ী হবা নাকি একটা ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হবা বা একটা সেগমেন্টের সাথে জড়িত হবা কিনা তার উপরে। অগ্নি বিমা, তোমার কোনো সম্পত্তি থাকবে কি থাকবে না তার উপর ডিপেন্ড করছে তুমি অগ্নি বিমা করতে পারবো কিনা। কিন্তু জীবন বিমা দেখো ভাই, যেই ব্যক্তি যে কোনো অবস্থা আছে না কেন, কারণ সবার সাথে একটা জীবন আছে, নিজের জীবন আছে, এটাকে নিজের একটা দেহ আছে, তো সে চাইলে জীবন বিমা করতে পারবে। অ্যান্ড দেখা গেছে বাংলাদেশের যদি প্রেক্ষিতে তাকাও, সো বাংলাদেশের প্রেক্ষিতে যত শাখা আছে এর মধ্যে কিন্তু অধিকাংশ মানে ইন্স্যুরেন্স কোম্পানির শাখা কিন্তু জীবন বীমার ক্ষেত্রে বেশি। দেখা গেছে কোম্পানির শাখাগুলোর সংখ্যা অনেক বেশি। কারণ কি, সকল মানুষ আমাদের দেশে যদি এখন ধরি 17 কোটি মানুষ আছে, সবাই কিন্তু লাইফ ইন্স্যুরেন্স করতে পারবে। দেশের যদি বাইরে যাও, একটা ব্যক্তি উন্নত দেশগুলো আছে বা উন্নত যে ইকোনমি, আমেরিকা, কানাডা, এইখানে তুমি সম্পত্তিতে অগ্নিবীমা করতে হোক না হোক, নৌ বিমা করতে হোক না হোক, সবাইকে ম্যান্ডেটরিলি কিন্তু জীবন বিমা করা লাগে কিছু নিয়মের আন্ডারে। তো দেখো, এইটা সবাই জানা প্রয়োজন। দ্যাট ইজ ভাই এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ তোমাদের আগামীতে দেখবা তোমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাবে। অ্যাকচুয়ালি তোমার জানতে হবে যে আমার কেন জীবন বিমা করা উচিত, অ্যাটলিস্ট তোমার জন্য না হলে তোমার পরিবারের জন্য কেন করা উচিত, এই বিষয়টা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। এবং এর জন্যই এই অধ্যায়টা খুবই বেশি ইম্পর্টেন্ট, শুধু তোমার পরীক্ষার জন্য না, তোমার ব্যক্তি জীবনের জন্য এই অধ্যায়টার সম্পর্কে ধারণা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো আমরা শুরু করি। জীবন বীমার সংজ্ঞা দেখো, মানুষের জীবন সংশ্লিষ্ট ঝুঁকির বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে জীবন বীমা বলে। অর্থাৎ মানুষের জীবন সংশ্লিষ্ট যে ঝুঁকিগুলো আছে সেটার বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে জীবন বীমা বলে। আমরা বীমা জানি কি, এবং জীবন বীমা হচ্ছিল জাস্ট বীমার বিষয়বস্তু হবে একটা মানব জীবন, এই মানব জীবন। তো যদি আমি বৈশিষ্ট্য দেখি, দেখো জীবন বীমা হলো মানব জীবন সংশ্লিষ্ট, অর্থাৎ এইটা মানুষের জীবন, অর্থাৎ মানুষের মৃত্যু, পঙ্গুত্ব, বার্ধক্য, বেকারত্ব, এইসব রিলেটেড ব্যাপার নিয়েই কিন্তু এইটা জড়িত। এই যে মৃত্যু, বার্ধক্য, পঙ্গুত্ব, অসুস্থজনিত দুর্দশা এরূপ বীমার আওতাভুক্ত। এটি নিশ্চয়তার চুক্তি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটি নিশ্চয়তার চুক্তি, কারণ এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়, আর জীবনের ক্ষতি অর্থ দ্বারা পরিমাপ করা যায় না বিধায় এটি ক্ষতিপূরণের চুক্তি নয়। এই দুইটা একটু ইম্পর্টেন্ট, কি দেখো এই দুইটা পয়েন্ট কি বলা হয়েছে, এইটা একটা নিশ্চয়তার চুক্তি, নট ক্ষতিপূরণের চুক্তি। আমি কিন্তু গত অধ্যায় খুব ভালো মতন ভাবে বুঝিয়ে দিয়েছিলাম। আমার একটা গাড়ি আছে, গাড়ির ক্ষতি হলো মোট 2,50,000 টাকার। আমি বিমা করে রেখেছিলাম যে ভাই আমার ক্ষতি হয়েছে, টাকা দেন, তারা কিন্তু আমাকে আমার টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। এখন এই যে গাড়ির ক্ষতি হয়েছে কত, 2,50,000 টাকার, আমি টাকাটা দিল, আমি সেই টাকাতে গাড়ির যে ক্ষতি হচ্ছে সেটা সারিয়ে নিলাম। হয়তো আমার মেশিন নষ্ট হয়ে গেছে, ঠিক করে ফেললাম, টায়ার পাঞ্চার হয়ে গেছে, টায়ার চেঞ্জ করে ফেললাম, গাড়ি অ্যাক্সিডেন্ট করে হয়তো বা সাইডে দাগ পড়ে গেছে, ঠিক করে ফেললাম, করা যায়। কিন্তু জীবন অ্যাক্সিডেন্ট করে তোমার পা নাই হয়ে গিয়েছে, তোমার পা ভেঙে গিয়েছে, বা পা মনে করো এত বাজেভাবে অ্যাক্সিডেন্ট হলো মানুষের পা কেটে ফেলতে হয়, এরকম কিছু একটা হয়েছে, আলাদা না করুন। এটা কি কখনো ঠিক করা পসিবল? কোনোভাবে পৃথিবীতে তোমাকে যত টাকা দেয়, মানে যদি সকল টাকা তোমার পিছিয়ে দেওয়া হয়, একটা পা কি আবার ইমপ্লিমেন্ট করা পসিবল, বা একটা মানুষের পাকে নতুন করে মানে তৈরি করা পসিবল? এটা কিন্তু কখনোই পসিবল না। তুমি অসুস্থ হয়ে পড়লা, এটা কি অর্থ দ্বারা ঠিক করা পসিবল? চিকিৎসা দিয়ে তুমি হয়তো বা সারিয়ে উঠতে পারবা, বাট এটাকে একদম কিওর করা পসিবল একদম 100%? বা আমার অসুস্থ হয়ে এটা হলো,
আমার এটা ড্যামেজ হয়ে গেল, আমি একটা করোনার জন্য মানুষের কী হয়, করোনা যে হয়েছিল অনেকের কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়ে যায়। ধরে না একটা লোকের কোনো একটা শরীরে একটা ভিতরের একটা কিছু তো পার্টস হয়তো অর্গান মনে করো হয়ে গেল, ড্যামেজ হলো, এটা কোনো টাকা দিয়ে ঠিক করা পসিবল? প্রপারলি 100% কিন্তু কখনোই পসিবল না। কিন্তু কি পসিবল, ওই যে একটা সমস্যার মধ্যে পড়লো সেইখান থেকে ইনিশিয়ালি পরিত্রাণের জন্য যে আর্থিক সহায়তা সেইটা কিন্তু দেওয়া পসিবল। এই জন্যই বলা হয়েছে এটি একটি নিশ্চয়তা চুক্তি। কারণ কি, এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দেওয়া হয় যে ভাই দেখো তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তোমাকে আমি এই পরিমাণ টাকা দিব, যার ফলে তুমি ওই অবস্থা থেকে ইনিশিয়ালি পরিত্রাণ পেতে পারো বা বিপদ থেকে বের হয়ে আসতে পারো। তোমার অসুখ হয়েছে ক্যান্সার, হয়তো তুমি একদম প্রপারলি কিওর হতে পারবে না, কিন্তু ইনিশিয়ালি চিকিৎসার জন্য যে টাকা আছে এটা তোমাকে দিতে পারবো আমি। সো এটা হলো একটা নিশ্চয়তা চুক্তি। আর কিন্তু এটাকে কেন ক্ষতিপূরণ চুক্তি বলা হয় না? কজ টাকা দিয়ে কখনোই জীবনের কোনো ক্ষতি হলে সেটি অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা সম্ভব নয়। আচ্ছা, এরূপ বিমায় ব্যক্তির মৃত্যু বা বিমাপত্রের মেয়াদ পূর্তিতে সাধারণত বিমা দায় প্রস্তুত করা হয়। সো আমরা একটু পরে পড়বো এই অধ্যায় বিভিন্ন প্রকার বিমাপত্র আছে। মূলত হচ্ছিল মেয়াদি বিমাপত্র, আজীবন বিমাপত্র, সাময়িক বিমাপত্র, তিনটা ছিল মেন সেগমেন্ট। আমরা এবারে পড়বো এর মধ্যে কিছুগুলোর বৈশিষ্ট্য, যে যদি ব্যক্তি মারা যায় শুধুমাত্র তখনই অর্থ দেওয়া হবে, আবার কিছুগুলো আছে যদি ব্যক্তি নাও মারা যায় তাহলে দেখা যাবে ও মেয়াদ শেষে এই মেয়াদ পূর্তিতে অর্থ ফেরত দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আমাদের জীবন বীমা বা জীবন বীমা সম্পর্কে আলোচনা। এখন এইটার কি কি বৈশিষ্ট্য আছে আমরা একটু প্রপার বৈশিষ্ট্য সম্পর্কে পড়ে নেই। তো প্রথমেই মানব জীবন সংশ্লিষ্টতা, যেটা বললাম মানুষের মৃত্যু, তারপরে হচ্ছিল পঙ্গুত্ব, বেকারত্ব, অসুস্থতাজনিত ক্ষতি, এইসবের হাত থেকে রক্ষার জন্যই কিন্তু এই বিমাটি করা হয়। মানে এটা অলওয়েজ মানব জীবন রিলেটেড ব্যাপার স্যাপার। নিশ্চয়তা চুক্তি, মাত্রই বললাম এটা কিন্তু কোনো ক্ষতিপূরণের চুক্তি নয়, বরং এটা একটা নিশ্চয়তা চুক্তি। কারণ কি, যদি কোনো ব্যক্তি কোনো ক্ষতি হয় জীবন রিলেটেড, তখন বিমাকারী প্রতিষ্ঠান কী করে যে ভাই তোমার ক্ষতি হয়েছে তোমাকে আমি অর্থ প্রদান করব, অর্থাৎ নিশ্চয়তা দিল যে ভাই অর্থ, তুমি যদি তোমার কোনো জীবনজনিত ক্ষতি হয় তোমাকে আমি অর্থ প্রদান করবো, নিশ্চয়তা দেবো। এখন সেই অর্থ দিয়ে তুমি কী করবা, কীভাবে সুস্থ হবে, এটা তোমার ব্যাপার। বিমাযোগ্য স্বার্থ, সব বিমার মতো, আচ্ছা আমি কিছু বলেছিলাম আগের ক্লাস এবং লাস্ট ভিডিওতে যে তোমরা যেই বিমা পড়ো না কেন কিছু কিছু ব্যাপারে কমন পাবাই, বিমাযোগ্য স্বার্থ, চূড়ান্ত সদস্য, এগুলো। তো এখানেও ঠিক একইভাবে অবশ্যই ব্যক্তির জীবনের উপরে বিমাযোগ্য স্বার্থ থাকা আবশ্যক। আমার নিজের জীবনের উপরে কিন্তু অবশ্যই আমার বিমাযোগ্য স্বার্থ আছে। এখন বলতে পারো ভাই অনেকে তো করে তার মৃত্যু হলে তার পরিবার পাবে, এইখানে তার বিমাযোগ্য স্বার্থ কি? তার তো নিজের জীবনটাই মারা গেল, সেই স্বার্থ কই থেকে আসলো? অবশ্যই একটা ব্যক্তির পরিবারের উপরে কিন্তু তার স্বার্থ আছে, সে না থাকলেও যেন তার পরিবার প্রপারলি একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায়, এখানেও কিন্তু একটা ব্যক্তির সার্থকতা আছে বা স্বার্থ রয়েছে, কারণ তার পরিবার ভালোভাবে আছে কিনা এটা কিন্তু তার দায়িত্ব। এজন্যই মানুষ মৃত্যু হলেও তার পরিবার যেন ভালো থাকে এর জন্য কিন্তু বিমা করে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই করে যে ভাই আমার অনুপস্থিতিতে যেন আমার পরিবারের অসুবিধা না হয়, যেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে না পড়ে, এই জন্য আমি বিমা করে যাই। সো নিজের জীবনের উপর বিমা থাকতে পারে, বা নিজের না থাকলেও নিজের খুব আপনজন লাইক নিজের স্ত্রীর উপরে বা নিজের স্বামীর উপরে কিন্তু বিমাযোগ্য স্বার্থ থাকতে পারে, বা যেই পিতা এবং সন্তান পিতা পুত্র এদের মধ্যে বিমাযোগ্য স্বার্থ থাকবে কিনা এটা ডিপেন্ড করে যে একে অন্যের উপরে নির্ভরশীল কিনা। যদি পুত্র পিতার জীবনের উপর নির্ভরশীল থাকে তখন কিন্তু পিতার জীবনের উপরে পুত্রের বিমাযোগ্য স্বার্থ আছে, কারণ সে তার বাবার উপর ডিপেন্ড। যদি তার বাবার কিছু হয়ে যায় তাহলে যেন সে আর্থিক সাহায্য পায়, অবশ্যই দেখবে। আবার উল্টা যদি হতে পারে, পিতার বয়স হয়ে গিয়েছে, রিটায়ারমেন্ট লাইফ, সে এখন তার পুত্রের উপরে আছে, যেটাই হয় যে একটা সময় পিতা সন্তানকে বড় করেন, বড় হলে সন্তান পিতাকে দেখবে, এটাই কিন্তু নর্মাল ন্যাচারাল সিস্টেম। সো যখন এরকম হবে, যখন বয়স হয়ে গেছে পিতার, সে হয়তো চাকরি করছে না, সে কিন্তু তখন তার পুত্রের ইনকামের উপর বা পুত্রের উপর কিন্তু নির্ভরশীল। তো এই পুত্র বা কন্যার উপর নির্ভরশীল। সো তাদের উপরে কিন্তু বা তাদের জীবনের উপরে কিন্তু তখন পিতা বা মাতার কিন্তু একটা আর্থিক স্বার্থ থেকে থাকে। সো এখানে অবশ্যই বিমাযোগ্য স্বার্থ থাকা লাগবে। চূড়ান্ত সদস্যের সম্পর্ক, অবশ্যই দুটি পক্ষ একে অপরের কাছে সব কিছু প্রপারলি বলবে। আমি আমার জীবনের উপর বিমা করতে গেলাম, আমার জীবনের সাথে এমন কিছু আছে কিনা যেটা আমার জীবনের বা বিমার ঝুঁকি কম বেশি করবে, সকল তথ্য আমাকে প্রপারলি বিমা কোম্পানিকে দেওয়া লাগবে। সঞ্চয় বিনিয়োগের উদ্দেশ্য, তোমরা একটা যখন একটুকে বলেছিলাম যে মেয়াদি, আজীবন এবং সাময়িক বিমাপত্র, এর মধ্যে মেয়াদি বিমাপত্র দেখবা সেখানে কিভাবে মেয়াদ উত্তীর্ণে যদি বিমা গ্রহীতার মৃত্যু না হয় তাহলে সে কিভাবে অর্থ ফেরত পেয়ে যায়। তো এইখানে এক প্রকার কিন্তু সঞ্চয়ের সৃষ্টি হয়েছে। ভাই ঠিক আছে আমি টাকা দিলাম, টাকা
সব এন্ডে সঞ্চয়। আমি মারা গেলেও কিন্তু এই টাকাগুলো আমার পরিবার পাবে। আমি প্রতি মাসে 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 টাকা দিয়ে আসছি। আমি যদি মৃত্যুবরণ করি আমার পরিবার পাবে। সো যেভাবে হোক না কেন টাকাটা কিন্তু ফেরত আসছে। যদি আমি বেঁচে থাকি তাহলেও কিন্তু আমি টাকাটি পাচ্ছি। সো একভাবে কিন্তু এটা সঞ্চয় হচ্ছে এবং সেই টাকা আগামীতে বিনিয়োগ করা যেতে পারে। হয়তোবা কোনো সম্পত্তিতে, হয়তোবা নিজেদের লাইফস্টাইল বা নিজেদের বেঁচে থাকা তাগিদে যে ব্যয় মেটানোর জন্য কিন্তু এটাও কিন্তু এক প্রকার বিনিয়োগ। যে নিজের জীবনযাত্রা মানে ঠিকভাবে চালানোর জন্য আমরা যে টাকাটা খরচ করলাম এটাও কিন্তু এক প্রকার বিনিয়োগ। মনোনয়ন ও হস্তান্তর। আচ্ছা, প্রথমে মনোনয়ন করতে হয় আমার যদি কিছু হয়ে যায় এই টাকাটি কে পাবে? জীবন বীমা। আমি মারা গেলে আমার টাকাটি কে পাবে? আমার সন্তান, আমার স্ত্রী, আমার পিতা, আমার মা। তো প্রথমে মনোনয়ন করতে হয় এবং হস্তান্তর। কিছু কিছু বিমাপত্রের ক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে বিমা গ্রহীতা চাইলে এটা অন্যের নামে ঘোষণা করতে পারে যে ভাই আমি বিমাটা চালাতে পারছি না, কিন্তু এইটাই চলবে, অন্য একটা ব্যক্তির নামে সে চালাবে, এবং যদি ক্ষতি হয় তাহলে যদি তার জীবনের ক্ষতি হয় তখন এই টাকাটা তার পরিবার বা অন্য কেউ পাবে। এভাবে করা যায়। সমর্পণ মূল্য। কিছু কিছু বিমাপত্রের ক্ষেত্রে দেখা যায় অনেক দিতে টাকা দিয়ে যাওয়া লাগে। তো দেখা যায় এর ফলে মূলত হচ্ছিল আজীবন এবং মেয়াদি বিমার পত্রের ক্ষেত্রে এটা হয় যে লং টাইম টাকা দিয়ে যাওয়া লাগে। এখন যদি একটা পর্যায়ে গিয়ে এরকম হয় যে কয়েক কিস্তি দেওয়ার পরে বিমা গ্রহীতা টাকা দিতে পারছে না, তখন সে ব্যাংকে বিমা কোম্পানিকে বলতে পারে যে ভাই আমার আর এই বিমা পলিসি চালিয়ে যাওয়ার সামর্থ্য না, আমি এটা অফ করে দিতে চাই। ইন দ্যাট কেস তখন বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে যেই পরিমাণ অর্থ ফেরত দিবে সেটাকে বলা হয় সমর্পণ মূল্য। মৃত্যুহার পঞ্জি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে আমরা আগামীতে পড়বো। দেখো, একটা ব্যক্তি তার মৃত্যুর চান্স কেমন বা ঝুঁকি কেমন, তার অসুস্থ হওয়ার ঝুঁকি কেমন, এইটা কিন্তু ডিপেন্ড করবে অনেকগুলো ফ্যাক্টরের উপরে, তার বয়স, তার শারীরিক কন্ডিশন, সব কিছু। এখন এইটা কিন্তু একটা ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ভ্যারি করবে। নিশ্চয়ই একটা ব্যক্তির বয়স হচ্ছিল 18, একটা ব্যক্তির বয়স হচ্ছিল মনে করো 42, দুইজনের মৃত্যুর সম্ভাবনা কি সেম? ধরে নিলাম দুজন একদম সম্পূর্ণ সুস্থ, কোনো অসুবিধা নেই, খালি বয়স একজনের 18 না, একটু বাড়াই নেই, 28, একজনের 42, দুইজনের কি মৃত্যুর সম্ভাবনা সেম? নিশ্চয়ই না। প্রাকৃতিক নিয়মে কিন্তু এই ব্যক্তির মৃত্যু হওয়ার চান্স কম্পারেটিভলি এই ব্যক্তি থেকে বেশি। খুব স্বাভাবিকভাবে যদি এরা দুজনই সেম বিমা করে, এর বিমা প্রিমিয়ামের হার বেশি হবে, তার জলদি বা তাড়াতাড়ি মৃত্যু হওয়ার চান্স কিন্তু বেশি, বিকজ তার বয়স এর থেকে 14 বছর বেশি। ভাই ন্যাচারাল নিয়মে কিন্তু এর মৃত্যু হওয়ার চান্স বেশি। সো এইসব আরও এখন ধরে নিলাম আবার দুইজনের বয়স সেম, এরও 28, এরও 28, দুইজন সেম বিমা করছে সব কিছু। এর একটা বিশাল রোগ আছে, বাট এর কোনো রোগ না, হয়তো বা এর ডায়াবেটিস আছে, এর ডায়াবেটিস নাই, এর সুস্থ। স্বাভাবিকভাবে এই ব্যক্তির কি বেশি হবে না, প্রিমিয়াম বেশি হবে না, কজ এর তো অসুস্থ হয়ে যাওয়ার চান্স বেশি। তো এইভাবে বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কোন বয়সে বা কোন এজের ব্যক্তিদের বিমা প্রিমিয়াম কেমন হতে পারে, এটা ডিপেন্ড করে একটা নির্দিষ্ট সাইন্টিফিক একটা সিস্টেম আছে এই ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, এবং এটাকে বলা হয় মৃত্যুহার পদ্ধতি, যেখানে মানুষরা দেখে, বিমা কোম্পানিগুলো দেখে যে প্রতি 1000 ব্যক্তির মধ্যে কোন বয়সের মানুষের মৃত্যু হার কেমন, সেটার উপর ডিপেন্ড করে প্রিমিয়াম নির্ধারণ করা হয়। সো এইটা অবশ্যই জীবন বিমাটা মৃত্যুহার পঞ্জি নির্ভরশীলতা, কজ এইটার উপর ডিপেন্ড করে কিন্তু প্রিমিয়াম নির্ভর করা হয়। সো বন্ধুরা, এই ছিল আমাদের জীবন বীমার সম্পর্কে ইনিশিয়াল ডিসকাশন। আমরা এখন একটা একটা করে ক্লাস করব এবং এর আরও ডিটেলসে জানবো যে জীবন বীমার কী কী জিনিসপত্র থাকে, আর কী কী প্রকারভেদ আছে, প্রকারভেদগুলোর বৈশিষ্ট্য এগুলো। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।